ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে। প্রথমবার আদালতে ওঠানোর মাধ্যমে শুরু হয়েছে বিচার কার্যক্রম। তবে প্রশ্ন উঠেছে, অন্য দেশের একজন রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্র কোন আইনে বিচার করবে, আর সেই বিচারের পরিণতি বা কী হতে পারে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। ঘটনাকে অনেকে বলছেন আইনকে অপহরণ করেছে ক্ষমতা। স্ত্রী সহ মাদুরোকে তুলে আনার পর তাকে রাখা হয়েছে নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। বিশ্ববাসীর কৌতূহলী অপেক্ষা, কি ঘটতে যাচ্ছে মাদুরোর ভাগ্যে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী মাদুরোর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আন্তর্জাতিক মাদক পাচার ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা। এসব অভিযোগে সাধারণত দেশটির ফেডারেল আদালতেই বিচার হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোকেন পাচার বিরোধী আইন, নার্কো টেররিজম সংক্রান্ত ফেডারেল আইন এবং সংগঠিত অপরাধ দমন আইন রিকো অ্যাক্ট প্রয়োগ করা হতে পারে। এই আইনগুলো আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচারিক এখতিয়ার দেয়। মার্কিন আইনে এসব অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে অত্যন্ত কঠোর। প্রতিটি অভিযোগে রয়েছে দীর্ঘমেয়াদী কারাদণ্ড, এমনকি একাধিক মামলায় দোষী সাব্যস্ত হলে সাজা যোগ হয়ে আজীবন কারাদণ্ডেও গড়াতে পারে। আইন বিশ্লেষকদের মতে মাদুরোর ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় বা কূটনৈতিক দায়মুক্তির সুযোগ নেই। বলছেন যুক্তরাষ্ট্র তাকে আর কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেবে না, ফলে সাধারণ অভিযুক্তের মতোই তার বিচার চলবে। বিশেষজ্ঞরা মনে করেন এ বিচার শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর। মাদুরোর বিচার শুরু হলে তা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং লাতিন আমেরিকার কূটনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। সব মিলিয়ে নিউ ইয়র্কের আদালতেই নির্ধারিত হতে পারে নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে জনমনে আস্থা ফিরবে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পর্কিত আছেন তারাও যদি কোনো ধরনের ভায়োলেশনে লিপ্ত থাকেন সেটাও ইনকোয়ারি করে দেবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজগুলো অনেকটা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মতোই, তারা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে বিচার কার্য করতে পারবেন। কোনো সংকট নেই, তারপরও উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন, মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। সচিবালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন দুই উপদেষ্টা। হ্যাঁ, সেটা একটা আমরা আজকে দেখেছি, আজকে একটা আলাপ করেছি কি কি কম্পোনেন্টগুলো বেড়েছে। আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, করে সংবেদনশীল যেগুলো, যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। চট্টগ্রামের রাউজানে একের পর এক ঘটছে রাজনৈতিক হত্যাকাণ্ড। কখনো প্রকাশ্যে গুলি, কখনো ছুরিকাঘাত বা পিটিয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু এসব ঘটনায় মূল আসামিরা ধরা পড়ছে না। শেষ হয়নি এসব ঘটনায় হওয়া একটি মামলারও তদন্ত। সবশেষ সোমবার রাতে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় নিহত হন যুবদল নেতা জানে আলম শিকদার। মরদেহ এখনও মর্গে রাখা হয়েছে, তবে হয়নি কোনো মামলা। চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম শিকদার। সোমবার রাতে মুখোশধারী 3 যুবক মোটরসাইকেল করে এসে গুলি করে হত্যা করে। বুকে ও শরীরের বিভিন্ন স্থানে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। হঠাৎ 8টার দিকে এসে 3টা ফায়ার করে চলে যায়। একটা বাইকে করে 3জন এসে মাস্ক পিনছে এবং মাথায় ক্যাপ দিছে, চলে যায় ফায়ার করে। এরা একটা সুষ্ঠু বিচার চাই রাউজান প্রশাসনের কাছে। ঘটনাস্থল পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র 500 মিটার দূরে। কি কারণে বা কারা হত্যা করেছে সেই বিষয়ে নিশ্চিত নয় পরিবার। আমার ভাইকে কি জন্য মারা হয়েছে বা সেটা আমরা এখনো কাউকে সন্দেহ করতে পারি না। কি জন্য মারা হয়েছে সেটাও আমরা সন্দেহ করতে পারি না, কারণ আমার ভাইয়ের সাথে
কারোর সাথে ঝগড়াও নাই এবং দ্বন্দ্ব নাই। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে আর আমি বেশি কিছু এখানে না বলি, এখানে শুধু পলিটিক্যাল না, সম্ভবত এখানে অন্য কিছু আছে এবং ওনারা আশাবাদী অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনতে পারবে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে রাউজানে এখন পর্যন্ত 18টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে 12টি রাজনৈতিক হত্যাকাণ্ড। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তারে খুনের ঘটনাগুলো ঘটছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া তা রোধ করা কষ্টকর বলে জানায় পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জোকসুর প্রথম নির্বাচন ঘিরে উৎসবে রূপ নিয়েছে পুরো ক্যাম্পাস। প্রতিনিধি নির্বাচনে ভোটের আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। তবে পাল্টাপাল্টে অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী। আর শিক্ষকদের অভিযোগ, ছাত্রদলের কাছে যে ভোটার লিস্ট রয়েছে সেটি থাকার কথা নির্বাচন কমিশনের কাছে। জগন্নাথ কলেজ ছাত্র সংসদে ভোট হয়েছে 38 বছর আগে। কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে 2 দশক আগে। বিশ্ববিদ্যালয় হওয়ার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসুর প্রথম ভোট। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থী সহ ভোটাররা। বিজয়ী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ সব সমস্যার সমাধান করবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। আমাদের আবাসন সংকট তো আছেই, যাতায়াতেই আমাদের অনেক টাইম চলে যায়। যেহেতু আমাদের হল নেই, তাহলে আমাদের পরিবহন দিকটা দেখতে হবে, পরিবহনে বাস বাড়াতে হবে, রুট সংখ্যা বাড়াতে হবে। তো আমরা এমন প্রার্থী চাই যারা আসলে এই সমস্যাগুলো দেখবে এবং আমরা সেই প্রার্থীদেরকেই আসলে নির্বাচিত হতে দেখতে চাই। ভোটে অনিয়ম ও কারচুপি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল, এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। টোকেন নাম্বার ক্যাম্পাসের ভিতরে ঢুকবে না। এখানে তারা আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন, একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র সংসদ মানে ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এদিকে বেলা 12টার দিকে জকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পর্যবেক্ষক টিম। একজন এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে। রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। 6টি ইলেকট্রনিক মেশিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রথম দিন 42টি সহ এ পর্যন্ত আবেদন জমা পড়েছে 87টি। মনোনয়ন বাতিলের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান অনেকেই। আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করছেন। তীব্র শীতের কারণে মঙ্গলবার সকালে আপিল করা প্রার্থীদের আনাগোনা কিছুটা কম থাকলেও বাড়তে থাকে বেলা বাড়ার সাথে। মনোনয়ন বাতিল করায় ক্ষোভ জানান তারা। কর বকেয়ার ভুল তথ্যের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে এবং আমি সেটা আপগ্রেড ইনফরমেশন নিয়ে আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্তৃক আমরা কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে আর কি আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম। ওনারা ভাবছে যে পরে করলে বোধহয় হবে, তো পরে তো আর করার সুযোগ দেয়নি। যেদিন বাছাই হয়েছে সেদিন আমাদেরকে বাতিল করা হয়েছে। সুশৃঙ্খলভাবে আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ বসানো হয়েছে নির্বাচন ভবনে। আবেদন করা যাবে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কাজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3406টি মনোনয়নপত্র তোলা হয়েছিল, আর জমা দেন 2568 জন। এর মধ্যে বৈধ প্রার্থী 1842 জন। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী হুমায়রা ফারুকি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হুমায়রা, যারা আপিল করছেন প্রার্থিতা ফিরে পেতে কি যুক্তি দেখাচ্ছেন তারা, তাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন।
আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শেষে এখন কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে আপিল দায়েরের কাজ। প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে এসে আপিল করছেন। তারা তাদের যেই কারণগুলোতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, কারো হয়তো আয়করের কাগজপত্র ঠিক ছিল না, কারো শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্র সেগুলো ঠিক ছিল না, কিংবা কারো হয়তো মামলার নথিপত্র ঠিক ছিল না, তো সেই বিষয়গুলোর কারণে রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন, কারোটা স্থগিত করেছিলেন। তো তারা তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গতকাল থেকেই আপিল শুরু করেছেন। গতকাল সারাদিনে মোট 42টি আপিল দায়ের করা হয়েছিল এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত মোট 45টি জমা পড়েছে। সকালের শুরুতে বেশ খানিকটা খালি ছিল নির্বাচন কমিশনের এই আপিল দায়েরের জন্য যে বুথগুলো করা হয়েছে সেই বুথগুলো, কারণ আপনি জানেন যে শীতের সকাল, প্রার্থীরা ঢাকার বাইরে থেকে 300 আসনের যে প্রার্থীরা তার ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসছেন। তো সকালবেলা শীতের কারণে বেশ খালি ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এখন বাড়তে শুরু করেছে প্রার্থীদের আনাগোনা। তারা একে একে আপিল দায়ের করছেন এবং 9 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই বিকাল 5টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন প্রার্থীরা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 223 শরীয়তপুর 3-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি শরীয়তপুর 3 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 3 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটু জানতে চাই, আপনি তো এখন প্রতিটা ঘরে ঘরে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বিএনপি আপনাকে বেছে নিয়েছে, সাধারণ জনগণ আসলে বেছে নেবে কিনা আপনাকে? যে ধন্যবাদ আপনাকে। আসলে গত 2 মাস যাবৎ আমি শরীয়তপুরে আসছি। এর আগে আমি দীর্ঘ 8 বছর কারাগারে ছিলাম। আমাকে গত 18 ইলেকশনে হত্যা করার উদ্দেশ্যে আমার উপরে রক্তাক্ত করে আক্রমণ করা হয়। আমি দীর্ঘ কারাবরণ পরে গত 2 মাস আগে আমি শরীয়তপুরে আসি। আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে আমি এলাকায় আসি। বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত আমি এলাকায় আসি। আমি শরীয়তপুর আসার পরে শরীয়তপুর আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক আমাকে সবাই ভালোবেসে বুকে আগলে ধরে। তারা আজ পর্যন্ত আমি যেখানে যাচ্ছি সেখানে শুধু আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভোটারের আমি ভালোবাসা পাচ্ছি। জামাত কি বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে? কি মনে হয়? আসলে চ্যালেঞ্জ অন্য জিনিস, প্রতিদ্বন্দ্বিতা তো হবেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন ভোটের হিসাবে তখন বোঝা যাবে যে কে চ্যালেঞ্জ না। সাধারণ জনগণ কি ব্যক্তিকে বেছে নেবে না ধানের শীষকে বেছে নেবে? আপনার এই ইলেকশনে আসলে অনেক একটা মিক্সড ইলেকশন হচ্ছে। ব্যক্তিরও বিষয় আছে আর মার্কার তো অবশ্যই একটা বিষয় আছে। যেহেতু ধানের শীষ দেশের মানুষের প্রিয় মার্কা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভালোবাসা, প্রত্যেকটা মানুষের সেই ভালোবাসা ধানের শীষের প্রতি আছে। সাধারণ মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি আপনি নিয়ে যাচ্ছেন, কি ধরনের সম্ভাবনা দেখাচ্ছেন এই আসনটি নিয়ে? আসলে আমি কোনো ট্র্যাডিশনাল পলিটিক্সে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, আপনি একটা খেয়াল করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবও কিন্তু কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। সো আমি আমাদের এই পরিবার, এই শরীয়তপুর পরিবারের কাছে, এটা আমার পরিবারের ডেভেলপমেন্ট কখনো আপনার প্রতিশ্রুতি দিয়ে করে না। প্রয়োজন হলেই যখন প্রয়োজন তখনই করতে হয়। এরপরও এই আসনটি নিয়ে আপনার কি ভাবনা রয়েছে? পরিকল্পনা তো একটি রয়েছেই, সেই বিষয়টা যদি একটু তুলে ধরুন। আসলে পরিকল্পনা না, আমার এটা নিয়ে একটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফার মধ্যে আমি আগেও অনেক টিভি চ্যানেলে বলেছি যে সেই 31 দফার মধ্যে এই শরীয়তপুর সবাই এখনও অবহেলিত বলে। 17 বছর একটা সরকার ক্ষমতা ছিল, কিন্তু তারা এখনও শরীয়তপুরকে অবহেলিত শরীয়তপুরই বলা হয়। আমাদের তারেক রহমান সাহেব যে 31 দফা পার্টির পক্ষ থেকে ঘোষণা করেছেন, সেই 31 দফার মধ্যে কিন্তু একটা গর্বিত এবং একটা মডার্ন শরীয়তপুরে অন্তর্ভুক্ত আছে।
সেক্ষেত্রে ইকোনমিক্যাল জোনের একটা বিষয় বা রাস্তাঘাটের সুস্থ করার বিষয়, রাস্তাঘাট যে সরু আছে সেগুলো খানাখন্দে ভরা, আরও অন্যান্য যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই আসনটির মানুষ, সেটা নিয়ে ভেবেছেন কিনা? অবভিয়াসলি আমার এটা ঘর, এটা আমার বাড়ি, শরীয়তপুরের 65টা ইউনিয়ন আমার ঘর। এই ঘরকে নিয়ে তো আমাকে অবশ্যই চিন্তা করব কেন, এটা অবশ্যই আমরা প্রত্যেকটা কাজ আমরা আমাদের প্ল্যান মতো করব ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি বলছেন? তাদের কাছে তো গিয়েছেন, এই 5 তারিখের পর থেকে আপনি কতটুকু কাছেই যেতে পেরেছেন? আসলে এইটা একটা ব্যতিক্রম জিনিস আমাদের শরীয়তপুর 3-এ হয়েছে, যেটা এইটা আসলে আমি যে কাজগুলো করে যাচ্ছি এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এবং তার প্ল্যান মতো আমরা এই কাজটা করতেছি। বাংলাদেশের ইতিহাসে কোনো পলিটিশিয়ানের নেতৃত্বে বা চেষ্টায় আপনার পারিবারিক বা সামাজিক বিরোধ মিটিয়েছে এরকম কোনো নজির নেই। শরীয়তপুরে আমি আসার পরে প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেমনিভাবে আমাকে তাদের পরিবারভুক্ত করে ভালোবাসার যে প্রাণ সঞ্চালনা সৃষ্টি হয়েছে, সেখানে আমি গত 2 সপ্তাহ আগে আমাদের গোসাইরহাটের 4টা মন্দিরে 30 বছরের বিরোধ ছিল। আমরা সেই পারিবারিক বিরোধকে, সেই গ্রাম্য বিরোধকে আমরা আল্লাহ রহমত সবার মধ্যে ভালোবাসার প্রাণ সঞ্চালন করে আমরা সেই বিরোধ মিটিয়ে দিয়েছি। সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত ভোটের যুদ্ধে লড়াইয়ে টিকে থাকার জন্য বিএনপি সাংগঠনিকভাবে? এই আসনটি আপনারা জানেন বাংলাদেশের সব জায়গায় বড় বড় দলগুলোর বিরোধ আছে, কিন্তু আমি 2 মাস আগে আমি যখন আসার পরে আমাদের যে আমি আসার পরে শরীয়তপুরে আমাদের তৃণমূল পর্যায়ে এখন পর্যন্ত সমস্ত বিরোধ মিটে গিয়ে সবাই এখন এক কাতারে হয়ে বাংলাদেশের অন্যান্য জেলার থেকে একটা দৃষ্টান্ত হয়ে আছে যে তারেক রহমানের নেতৃত্বে শরীয়তপুর বিএনপি সুদৃঢ় এবং ঐক্যবদ্ধ। তারেক রহমান যে ধরনের নির্দেশনা দিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটা আসলে কি ফলো করে আপনারা কাজ করছেন কিনা? অবশ্যই, কারণ আমাদের পার্টির সিদ্ধান্ত, আমাদের প্রিয় নেতা, আমি যা করছি, যে কাজগুলো করছি, পারিবারিক বন্ধন তৈরি করা, সামাজিক বন্ধন তৈরি করা, এখানে কোনো হিংসা না আসা। এখানে যে হিংসাটা শরীয়তপুর ছিল, আমাকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিল যে তুমি একটা শান্তিময় এবং অহিংস শরীয়তপুর গড়ার চেষ্টা করবে, যেটা আমাদের প্ল্যানে আছে, আমাদের বিএনপির প্ল্যানে আছে। সেই অহিংস শরীয়তপুর এবং একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ শরীয়তপুরকে আমরা আমাদের প্ল্যানের মধ্যে এনেছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে থাকছে বিকেল 5টায় ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী যারা আছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। 12ই ফেব্রুয়ারি একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট। বিষয়টিকে উৎসবে রূপ দিতে চাইছে নির্বাচন কমিশন। তবে এবার এই মহাযজ্ঞে অন্যতম বাধা আইনশৃঙ্খলা পরিস্থিতি। 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং মাঠ পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবুও নির্বাচনের জন্য সব ধরনের প্রচেষ্টায় তৎপর প্রশাসন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা পাওয়ার আশা তাদের। জানেন যে আমাদের যে আরপিও আছে, নির্বাচনে ট্রেনে চড়েছে দেশ, শেষ হলো যাচাই বাছাই, বাকি কাজগুলো চলছে জোরে সোরে। ভোটার এলাকার যে নাম অ্যাটেস্টেড পাচ্ছি না। তবে নির্বাচনের আগে পক্ষপাতিত্ব, অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতার আশঙ্কার কথা বারবার উঠে আসছে রাজনৈতিক দলগুলোর মুখে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার, তবে নিরপেক্ষ নির্বাচন ও আইন শৃঙ্খলা নিয়ে জনমনে বরাবরই তাড়া করছে নানা প্রশ্ন। মাঠ পর্যায়ে আমি প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না এই পর্যন্ত। ভোট হচ্ছে আনন্দের বিষয়, তাই না? আমরা যে প্রার্থীকে দেখা যায় চয়েস করব তাকে আমি ভোট দেবো, এটা আমার নাগরিক অধিকার। ভোটার যে নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবে, এটা আসলে আমরা নির্ভর করছি সব ক্ষেত্রেই প্রশাসনের উপর। গণতন্ত্র উত্তরণের পথে মব হতে পারে বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন দলীয় মুক্তকরণের দাবি বিশিষ্টজনদের। একটা সংখ্যা থেকে যায়, আমরা বিভিন্নখানে যা দেখছি মবের যে উত্থান। কিছু দলীয় লোক প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। নিরপেক্ষ প্রশাসন আমরা যেটা আশা করেছিলাম সেটা এখনো হয়নি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসন প্রস্তুত, প্রয়োজন সবার সহযোগিতা। ইলেকশনটাকে সুষ্ঠু সুন্দর করা পুরোটাই একটি চ্যালেঞ্জ, তো আমরা কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত ইলেকশনের জন্য।
আমাদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে আমরা মানতে বাধ্য করব যারা ক্যান্ডিডেট রয়েছেন। বিশৃঙ্খলার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারে চলছে সর্বোচ্চ চেষ্টা, বলছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে একটা জনশ্রুতি আছে যে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়তে পারে, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা তৎপরতা কাজে লাগাচ্ছি। সামনের দিনগুলোতে এগুলো আমরা আরো বেগবান করব। নির্বাচনী অফিস এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নির্বাচন যে অফিসগুলো আছে এগুলো আমাদের পুলিশ সদস্যরা ওখানে ভিজিট করছে। নিরপেক্ষভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে পুলিশ নিয়মিতভাবে চেকপোস্ট এবং যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা করছি আমরা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। জেলা পুলিশ বদ্ধপরিকর আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং এখানে অপরাধ জিরো টলারেন্স, অপরাধী যিনি করবেন না কেন আইনের আওতায় আসবে অবশ্যই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে বিশেষ নজর দেওয়ার কথা ভাবছেন প্রশাসকরা। 128টি কেন্দ্রকে আমরা অধিকতর ঝুঁকিপূর্ণ মনে করেছি। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাতে এখানে স্বাভাবিক থাকে এজন্য আমরা অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। চুয়াডাঙ্গাবাসীদের আশ্বস্ত করতে চাই, একটি সুন্দর নির্বাচন পাবেন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমরা আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমাদের প্রচারণা চলছে। এর বাইরেও যৌথ সভা আমরা করব উপজেলা এবং জেলা পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করার কারণে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায় নির্বাচন কমিশন। তা করা গেলেই দেশ ফিরবে স্থিতিশীলতায়, এমন প্রত্যাশাই সবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। এখনো আসন সমঝোতায় আসতে পারেনি জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই মধ্যে দলগতভাবে মনোনয়ন জমা দিয়েছেন জোটভুক্তরা। জোটের নেতারা বলছেন শিগগিরই চূড়ান্ত হতে পারে আসন সংখ্যা। এ নিয়ে জোটের ভেতর কোনো টানাপোড়েন নেই বলেও দাবি জানান তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনাদের নিয়ে 8 দলীয় নির্বাচনী মোর্চা গঠন করা হয়। নির্বাচনের আগে গণভোট, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে মাঠে নামে জোটটি। এরপর রাজনীতির পালাবদলে এই জোটে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি ও এলডিপির নাম লেখালে জোটের পরিধি বেড়ে হয় 11 দলীয় জোটে। শুরু হয় আসন ভাগাভাগি নিয়ে দফায় দফায় বৈঠক। সুরাহা হয়নি কোনোটিতে। নিজেদের মধ্যে দেখা দেয় টানাপোড়েন। জোটের ভবিষ্যৎ নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। শোনা যায় ভাঙনের পদধ্বনি। তারপরও নির্বাচনী যজ্ঞে নিজ নিজ দলের অবস্থান থেকে মনোনয়ন জমা দিয়েছেন সব দলের প্রার্থীরা। তার মধ্যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে 276টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে 272টি, জাতীয় নাগরিক পার্টি 46টি, খেলাফতে মজলিস থেকে 74টি এবং এবি পার্টি থেকে 53টি মনোনয়ন জমা দেওয়া হয়। বসে থাকেনি জোটের অন্য শরিক দলগুলো। আলোচনাটা শেষের দিকে আসছে, অর্থাৎ এটা কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ শেষ হলেও আসন বন্টনের কোনো রফাদফা করতে পারেনি জোট। জোট নেতারা বলছেন আসন সমঝোতার বিষয়টি ফয়সালা হবে শিগগিরই। সব শঙ্কা কেটে যাবার আশাও নেতাদের। তো এটা নিয়ে টানাপোড়ন এই অর্থে বড় আকারে কিছু নেই। এখন আমরা বসে ফাইনাল করব, যেহেতু আমরা একসাথে এতদিন থেকে কাজ করে আসছি। এই জন্য আসন নিয়ে আমার ধারণা আমরা সেটেল করতে পারবো। কাল পরশুর মধ্যেই আমরা একটা সিদ্ধান্তে বসতে চাচ্ছি। হয়তো সব জায়গায় যদি নাও হয়, কমপক্ষে 90-95% জায়গায় হয়তো আমাদের সমাধান হয়ে যেতে পারে। সময়ের অপ্রতুলতার কারণেই এই অসুবিধাটা হয়েছে এবং নেতৃবৃন্দের নানা ব্যস্ততার কারণে এটা হয়েছে। আশা করছি যে এটা হয়তো সকল জাতীয় নেতৃবৃন্দ একসাথে বসে এটা সমাধান করবেন। তারা এও বলছেন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জোটের যাত্রা শুরু হয়েছিল তা ধরে রাখতে ভাঙার শঙ্কা উড়িয়ে দিয়েছেন 11 দলীয় জোটের নেতারা। নীতিগতভাবে আমরা সবাই একমত হয়েছি যে আমরা এই ঐক্যটা বজায় রাখবো, ঐক্যটা আমরা ভাঙবো না। এই ব্যাপারে আমাদের নীতিগতভাবে আমরা একমত হয়েছি। প্রত্যাহারের আগে এটা ফাইনাল করে নিতে হবে। আসনের বিষয়টা প্রত্যাহারে ফাইনাল করতে হবে। এতদিন পর্যন্ত ওয়েট করতে হবে না। আমার ধারণা আগামী 3-4 দিনের মধ্যে আমরা ঘোষণা দিয়ে দিতে পারবো। আমরা তো একসাথে জুলাই অভ্যুত্থান করেছি, দেশের স্বার্থে আমরা একসাথে হয়েছিলাম, একসাথে বিজয় অর্জন করেছি এবং দেশকে এগিয়ে নিতে হলে একসাথেই কাজ করতে হবে। তবে শেষ পর্যন্ত ভোটের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় 11 দলীয় জোট তাদের অবস্থানে অনড় থাকতে পারবেন কিনা তা নিয়েও রাজনীতির মাঠে রয়েছে জল্পনা কল্পনা। ঠিক আছে, আমরা এডুকেশনটা বা হেলথ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।
এই মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ছিল 100%। মাঝারি শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায়। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট ও প্রকৃতি। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন সূর্যের দেখা মেলেনি। হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এই জেলায়। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও নার্সরা। মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা হচ্ছে যে ভ্যান চালাতে পারছিনি, হ্যান্ডেল ধরতে পারছিনি, ঘাত প্রচুর কাঁপছে আমাদের। 2 দিন থেকে হিমেল হাওয়া শুরু হয়েছে, প্রচণ্ড শীত। সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে। খেলার প্রসঙ্গ। মুস্তাফিজ, আইপিএল ও টি-20 বিশ্বকাপ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, দিল্লির সাথে সম্পর্কের অবনতি হোক, এটা চায় না সরকার। সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। না, আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক সাথে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় না অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।